এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলো আজকের এই ভিডিওটাতে মেনলি তোমাদের মাধ্যমিক যারা 27-এর ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য মোস্ট দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেগুলো মেনলি তোমাদের ভূগোল বিষয়ের বা ভূগোল বইয়ের যে একটা বিষয় রয়েছে, একটা ইউনিট রয়েছে যে অর্থনৈতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশটা কীরকম, সেখান থেকে তোমাদের প্রতি বছর কিন্তু অনেক রকম প্রশ্ন এসে থাকে। যেমন পাট চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, মিলেট, বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু ছড়াছড়ি। কতগুলো প্রশ্ন যে তোমাদের পড়তে হবে তার কোনো শেষ নেই, ঠিক আছে? তো মেইনলি মাধ্যমিক 2027-এ এখান থেকে যে দুটো প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে কমন পেতে পারো, সেই দুটো প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের কিন্তু আলোচনা করব। শুধুমাত্র দুটো প্রশ্ন তোমাদের যে বলে দেব সেটা নয়, তার আগে আমি তোমাদের কিভাবে একটা নোট লিখলে তোমরা 5-এর মধ্যে 5 পাবে এবং কিভাবে সহজভাবে তোমরা তোমাদের মাথায় এই নোটটাকে ঢুকিয়ে নিতে পারবে, কিভাবে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত সঠিকভাবে লিখতে পারবে পরীক্ষার, সেই জন্য আজকের এই ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবে। আমি তোমাকে কথা দিচ্ছি এর মধ্য থেকে তুমি কিন্তু কমন পাবেই পাবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। প্রথম যে আমরা আজকে আলোচনা করব যে ভারতের অর্থনৈতিক পরিবেশ, এই ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে আমরা আজকে মেইনলি দুটো প্রশ্ন আলোচনা করব। সেই দুটো প্রশ্নের মধ্যে আমাদের ফার্স্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন মাধ্যমিক 7-এ, 8-এ, 12-তে, 11-তে বিভিন্ন মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছিল। কাজে এই প্রশ্নটা 2027 মাধ্যমিকের ক্যান্ডিডেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রথমেই হচ্ছে ধান চাষের এই প্রশ্নটা কিভাবে আসবে সেটা তোমরা আগে খাতা এবং একটা পেন নিয়ে অবশ্যই বসবে এবং আমি যে প্রশ্নটা বলবো সেটা কিন্তু লিখবে, ঠিক আছে? প্রশ্নটা তো তোমরা লিখবে, সেই প্রশ্নটা হচ্ছে যে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই প্রশ্নটা তোমরা খাতায় লিখে নেবে। তারপরে এর উত্তরটা তোমরা কিভাবে লিখবে দেখো, প্রথমেই প্রশ্নটা বুঝতেই পারছো যে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে? চাষ, এই ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের যে উত্তরটা রয়েছে সেই উত্তরটা দেখো, খুব ছোট করে লিখে নিয়েছি আমি, শুধু মেইন পয়েন্টগুলো লিখে নিয়েছি, একটু ব্যাখ্যা করে পয়েন্টগুলোকে একটু বড় করে লিখতে হবে, কারণ এটা কিন্তু 5 নাম্বারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই 5 নাম্বার পেতে গেলে আমাকে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু লিখতে হবে, যাতে স্যার খুশি হয় এবং আমাকে 5-এর মধ্যে 5 দেয়। সেই চিন্তাভাবনা রেখে আমরা এই প্রশ্নটা পুরোপুরিভাবে কিন্তু কভার করার চেষ্টা করব, বোঝা গেল? তো প্রথম যেটা রয়েছে যে ধান চাষের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ, তো এখানে লিখে দেবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এখানে লিখে নেবে কি অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তো প্রথমেই তোমরা কি করবে, এখানে মাঝ বরাবর এখানে একটা নিজে দাগ টেনে দিয়ে এখানে ধান চাষের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ লিখে একটা এইভাবে বক্স করে এইভাবে তারপরে হাইপেন দিয়ে খুব সুন্দরভাবে লিখে নেবে যে ধান চাষের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে? তো প্রথম যেটা পয়েন্ট লিখবে যে তার পরিবেশটা যে দরকার হয় একটা ধান গাছ রোপণ করার জন্য, মানে একটা ধান গাছ ছোট থেকে বড় হওয়ার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হয়, আমরা ছোট থেকে বড় হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন ছিল? আমাদের মাকে, আমার বাবাকে, আমার ঠাম্মাকে, আমার পরিবারকে প্রয়োজন ছিল, আমার জামা কাপড়ের প্রয়োজন ছিল, আমার খাওয়ার প্রয়োজন ছিল, তবেই তো আমি বড় হয়েছি। একটা মানুষ কেমনি এমনি বড় হয় না, তার বড় হওয়ার পেছনে কিন্তু অনেক জিনিস দরকার, তাই না? আমি খেয়েছি বলেই বড় হয়েছি, তো আমার বড় হওয়ার জন্য কিসের প্রয়োজন? যথাযথভাবে আমার মা যদি আমাকে না খাওয়াতো আমি বড় হতাম না। খাওয়ার প্রয়োজন, আমার জামা কাপড়ের প্রয়োজন ছিল, আমার যত্নের প্রয়োজন ছিল, সমস্ত কিছুর জন্য আমি কি হয়েছি? বড় হয়েছি। তো তেমনভাবে একটা গাছ, একটা ধান গাছ যখন বড় হচ্ছে তার জন্য কীরকম জিনিস লাগলে, কীরকম জিনিস থাকলে একটা ধান গাছ ভালোভাবে হতে পারবে, সেটাই এই প্রশ্নটার মিনিংটা। তো দেখো প্রথমে কি তাপমাত্রা, প্রথমেই আমরা পয়েন্ট করেছি কি তাপমাত্রা পয়েন্ট করেছি, তোমরাও এখানে তাপমাত্রা কিন্তু পয়েন্ট করবে। তারপরে মেইন পয়েন্ট তোমরা যেটা লিখে নেবে যে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এই পয়েন্টে লিখে নাও যে 25 ডিগ্রি ধান চা তাপমাত্রা লেখো, তারপরে একটু হাইপেন দিয়ে এটা কালো কলম দিয়ে লিখবে আর এটা নীল কলম দিয়ে লিখবে যে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো মেইন যেটা রয়েছে যে তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে?
তো এই পয়েন্টটা তোমরা এইভাবে লিখলে তো ভালো নাম্বার পাওয়া যায় না, তো একটু গুছিয়ে একটু ভালোভাবে লিখবো। আমরা কি লিখবো? তাপমাত্রা তো পয়েন্ট করব, তার পাশাপাশি আমরা এখানে লিখবো যে ধান চাষের জন্য 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। দেখো এখানে ধান গাছ, এই ধান গাছের জন্য ধরো এখানে একটা আমি ধান গাছ দিলাম, সেই ধান গাছের জন্য, এই ধান গাছের জন্য কি এই যে সূর্য রশ্মি, এই সূর্যটা কত প্রয়োজন? সূর্যের উষ্ণতা 25 ডিগ্রি, সেই সূর্যের উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস যদি রোদ দেয়, তাহলে কি ধান চাষের জন্য 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা তাপমাত্রা কিন্তু ধান চাষের পক্ষে উপযুক্ত। মানে ধান চাষ করতে হলে আমাদের যে উষ্ণতাটা প্রয়োজন সেটা হচ্ছে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উষ্ণতা ধান চাষের জন্য উপযুক্ত বা আদর্শ। এই জিনিসটা তোমরা ছোট্ট করে ব্যাখ্যা করে লিখে নেবে। দেখো আমি কিন্তু টুটা পয়েন্টে আমি কিন্তু এই পয়েন্টগুলো লিখেছি, কিন্তু তুমি যদি এই পয়েন্টগুলো একটু ব্যাখ্যা করে লিখতে পারো তাহলে কিন্তু স্যার খুশি হবে এবং তোমাকে 5-এর মধ্যে 5 দেবে, ঠিক আছে? তারপরের পয়েন্ট বোঝা গেল, এটা তাপমাত্রা কি 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি তাপমাত্রা ধান চাষের পক্ষে আদর্শ। পরবর্তীতে আমি কিন্তু এই প্রশ্নটা ধরবো, কিন্তু মনে রাখো। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে বৃষ্টিপাত। দেখো ধান চাষের জন্য যে শুধুমাত্র তাপমাত্রার প্রয়োজন সেটা কিন্তু নয়, ধান চাষের জন্য যেরকম তাপমাত্রা প্রয়োজন সেরকম কি বৃষ্টিপাতেরও প্রয়োজন রয়েছে। তো কতটা বৃষ্টি হলে অ্যাকচুয়ালি ধান চাষ ভালো হবে সেই জিনিসটা কিন্তু দরকার। তো এটা ধরো বৃষ্টি, এটা ধরো বৃষ্টি, তো 100 থেকে কি 100 সেমি থেকে 200 সেমি, সিএম লিখলাম। তো 100 থেকে 200 সেমি যদি বৃষ্টিপাত হয় সেটাই, সেই বৃষ্টিপাতটা ধান চাষের জন্য, ধান গাছ ওঠানোর জন্য সেটা কিন্তু উপযুক্ত। বোঝা গেল? তো মেনলি হচ্ছে 100 থেকে 200 বৃষ্টিপাত পয়েন্ট করবে, পয়েন্ট করে বৃষ্টিপাত পয়েন্ট করার পর একটু হাইপেন দিয়ে লিখবে যে ধান চাষের জন্য 100 থেকে 200 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন, বা ধান চাষের জন্য 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত ধান চাষের জন্য উপযুক্ত। ঠিক আছে, যে কোনো একটা তোমরা লিখে নেবে যার যেটা ভালো লাগে। এর পরের পয়েন্টে আসি, পরের পয়েন্টে আছে কি মাটি। মাটি কি অ্যাকচুয়ালি কীরকম মাটি হলে, এই যে মাটিটা রয়েছে, কীরকম মাটি হলে অ্যাকচুয়ালি ধান গাছটা ভালো হবে? শুকনো মাটিতে হবে, ল্যাটেরাইট মাটিতে হবে, লাল মাটিতে হবে? হবে না। তো একটা মাটিরও কিন্তু একটা দরকার, একটা ভালো মাটি হলে কি হবে? ধান চাষ ভালো হবে। তো কীরকম মাটি প্রয়োজন? দেখো উর্বর পলি মাটি ও দোআঁশ মাটি এখানে রয়েছে। তো এই যে পয়েন্টটা আমরা দিলাম, এটা একটু শর্টকাটে আমরা ব্যাখ্যা করে লিখবো। কি লিখবো? দেখো কি লিখবো, যে ধান চাষের জন্য উর্বর পলি মাটি এবং দোআঁশ মাটি ধান চাষের জন্য উপযুক্ত, বা ধান চাষ সবচেয়ে ভালো হয় উর্বর পলি মাটি এবং দোআঁশ মাটি ধান চাষের জন্য ভালো বা আদর্শ। যে কোনো একটা তোমরা লিখে নেবে, বা তোমরা যদি একই ফরম্যাট ব্যবহার করতে চাও একই ফরম্যাট কিন্তু ব্যবহার করতে পারবে। যেমন ধান চাষের জন্য এতটা উষ্ণতা প্রয়োজন, ধান চাষের জন্য এতটা তাপমাত্রা উপযুক্ত, ধান চাষের জন্য এতটা বৃষ্টিপাত উপযুক্ত, ধান চাষের জন্য পলি মাটি এবং দোআঁশ মাটি উপযুক্ত। এই জিনিসগুলো একই ফরম্যাটে তোমরা কিন্তু লিখতে পারো, কিন্তু আলাদা আলাদা লিখলে কি হবে? ম্যাম বুঝে যাবে যে না, ছাত্রটা নিজে থেকেই লিখেছে। তো কি লিখবে? যে মাটির এখানে কি লিখবে? লিখবে যে ধান চাষের জন্য কি উর্বর পলি মাটি এবং উর্বর দোআঁশ মাটি কিন্তু ধান চাষের পক্ষে আদর্শ বা উপযুক্ত বা ভালো। এই কথাগুলো কিন্তু তোমরা এই পয়েন্টের ব্যাখ্যা একটু ছোট্ট করে লিখে নেবে। তারপরে কি লিখবে? যে ভূমিরূপ, কিরকম ভূমিরূপ থাকলে, মানে মাটিটা কিরকম থাকলে বা ভূমিরূপটা কিরকম থাকলে, ভূমিরূপ উঁচু হবে, নিচু হবে, না ঢেউ খেলানো হবে, সেটার উপর নির্ভর করবে ধান চাষটা কিরকম হবে। তো কিরকম ভূমিরূপ প্রয়োজন? সমতল বা নিচু ভূমিরূপ। কি সমতল? এই যে সমান হতে হবে, অথবা কি হতে হবে? নিচু হতে হবে। এই নিচু ভূমিতেও কি হবে? সমতল বা নিচু ভূমিতে ধান চাষ ভালো হয়। তাহলে ভূমিরূপের জায়গায় ভূমিরূপ পয়েন্ট করবে, পয়েন্ট করে একটু হাইপেন দিয়ে এখানে লিখবে যে কি লিখবে? যে ধান চাষের জন্য সমতল মানে সমান বা নিচু জমি কিন্তু কি ধান চাষের পক্ষে আদর্শ বা ধান চাষের পক্ষে ভালো। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা লিখে নেবে যে উর্বর পলি মাটি ও দোআঁশ মাটি যেভাবে লিখেছো সেইভাবে এই পয়েন্টটাতেও লিখবে যে সমতল বা নিচু ভূমিরূপ ধান চাষের পক্ষে কি ভালো।
এর পরের যে পয়েন্টটা রয়েছে 5 নাম্বার পয়েন্ট, শেষ পয়েন্ট রয়েছে যে জল, অর্থাৎ এই যে ধান চাষটা হবে সেই ধান চাষের জন্য কতটা পরিমাণ জলের প্রয়োজন রয়েছে। তোমরা এই পয়েন্ট একটু সাধারণত একটু ব্যাখ্যা করে লিখবে যে ধান চাষের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। তো এমন কি করব, ধান চাষের জন্য প্রচুর কি জলের প্রয়োজন আছে। তো যখন আমরা ধান চাষ করব, তোমরা যারা ধান চাষ করো তারা বুঝতেই পারছো যে ধান চাষের জন্য আসলেই কিন্তু প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়। একটু যদি জল না থাকে ধান গাছ কিন্তু ভালো হবে না। তো কি লিখবে, জল যে পয়েন্টটা তোমরা করেছো সেই পয়েন্টে লিখবে যে ধান চাষের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, এই জিনিসটা কিন্তু লিখে নেবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এতটুকু কার কার ক্লিয়ার হয়েছে বিষয়টা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো, যতটুকু আমি পয়েন্টটা বোঝালাম সেই প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়েছো কি না অবশ্যই জানাবে। এবং আমি যে পয়েন্টগুলো যে ব্যাখ্যা দিলাম, ছোট ছোট পয়েন্ট করে আমি যে ব্যাখ্যা দিলাম সেই পয়েন্টগুলো কিন্তু ছোট ছোট ব্যাখ্যা করে লিখে নেবে। আর যাদের মনে থাকবে, ভাবছো যে আমার মনে থাকবে কিভাবে লিখতে লাগবে, যারা বুঝে ফেলেছো তারা শুধুমাত্র এই পয়েন্টগুলো লিখেও তোমরা কিন্তু পড়তে পারো। কিন্তু রিভিশন এভরিডে তোমাকে প্রতিদিনই করতে হবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে কিনা অবশ্যই জানাবে। ঠিক আছে, এতটুকু লিখে ফেলো, ব্যাখ্যাগুলোও লিখে ফেলো, আমি কিন্তু একটু পরে ধরবো। পর্যন্ত যারা লিখে ফেলেছো বন্ধ করে দাও। ঠিক আছে, তো এই প্রশ্নটা মেনলি মাধ্যমিক 2022 এবং 2014-তে এসেছিল। কাজে এই প্রশ্নটা কিন্তু 2027 সালের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। তো এবার যারা মনে করছো যে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা এইভাবে লিখলে আমরা কিন্তু 3 বা 4 কিন্তু আমরা পেতে পারি, কিন্তু যাদের মেন্টালিটি বা যাদের মনোভাব আছে যে আমি 5-এর মধ্যে 5ই তুলতে চাই, আমি 10-এর মধ্যে 10ই তুলতে চাই, এরকম যাদের একটু স্যাটিসফ্যাকশন আছে যে আমি এরকম এত নাম্বারের মধ্যে এত নাম্বার যেন পাই, স্যারকে যাতে আমি ভালোভাবে লিখতে পারি, লেখার গুণগত মান যাতে আমার আরও সবার থেকে আলাদা হয়, এরকম যারা চিন্তাভাবনা রয়েছে তাদেরকে আমি ধরে নিই। এবং যারা চাইছে ঠিক আছে আমি এটুকু লিখলে যতটা পাবো আর লাগবে না, তাদেরও বলছি কান টেনে নিয়ে তোমাদের কিন্তু এইভাবে লেখা শেখাতে হবে। তো প্রথম আমি তোমাদেরকে বলছি যে দুটো দল যারা মনে করছো যে একটু ভালো করে লিখলে কিভাবে 5-এর মধ্যে 5 পাবে সেই দল, আর যারা ভাবছে যে এরকম সোজাভাবে লিখলেই তো আমি 3-4 পেয়ে যাবো, আমার এটাই হবে, তাদের এই দুজনের যারা ভাবছো তাদের হাত ধরে এবং যারা এরকম লেভেলের চিন্তা ভাবনা করছো তাদের কান ধরে নিয়ে তাদের এইভাবে কিন্তু আমি লেখা শেখাবো, যেই লেখাটা লিখলে তোমরা অ্যাকচুয়ালি 5-এর মধ্যে 5 পাবে। ঠিক আছে, তোমাদের মধুমিতা দিদি কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে আছে। যতটা যে জিনিসগুলো বুঝতে পারছো না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, সেই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের ভিডিও দেবো। ঠিক আছে, তো চলো, তো অ্যাকচুয়ালি এই যে আমি প্রশ্নটা তোমাদের ব্যাখ্যা দিয়ে বোঝালাম, ঠিক আছে, এইভাবে লিখলেও কিন্তু তোমরা 4 কিন্তু পেয়েই যাবে, 3-4। ঠিক আছে, কিন্তু আমি চাইছি তোমরা 5-এর মধ্যে 5 পাও, আরেকটু ভালো করে লিখলেই যাতে 5-এর মধ্যে 5 পাওয়া যায় সেই জিনিসটা আমি তোমাদেরকে কিন্তু এখন বলে দেবো। ঠিক আছে, তো চলো, প্রথম যে জিনিসটা তোমাদের লিখতে হবে এখানে, এই সমস্ত কিছু যে লিখতে হবে সেটা কিন্তু ঠিকই আছে। অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এই 4টা পয়েন্ট তোমরা ব্যাখ্যা করে লিখবে, 5টা পয়েন্ট ব্যাখ্যা করে লিখবে, ভীষণ ভালো হবে লেখাটা। কিন্তু আরেকটু গুণগত মানটা আরও ভালো করতে গেলে বা অন্যদের থেকে আরও ভালো নাম্বার পেতে গেলে আরেকটু কষ্ট করতে হবে। ঠিক আছে, তো তোমরা যেহেতু মধুমিতা দিদির ভিডিওগুলো দেখছো তোমাদের কোনো টেনশন নেই এগুলো নিয়ে। ঠিক আছে, তো প্রথম যে তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে ভূমিকা। তোমাদের ভূমিকা এবং উপসংহার যদি কেউ লিখতে পারো তাহলে কিন্তু 5-এর মধ্যে 5ই পাবে। ঠিক আছে, তো সেটার জন্য আমি তোমাদেরকে ভূমিকা ছোট্ট করে এবং উপসংহার ছোট্ট করে লিখে দিচ্ছি। সেই ভূমিকা এবং উপসংহার লিখে, ঠিক আছে, খুব ছোট ছোট এই সেই উপসংহার এবং ভূমিকাটা একটু বুঝে নিয়ে পড়ে নেবে, তারপরে এগুলো তো তোমরা নিজেই পারবে। একটু ওটা কষ্ট করে মুখস্থ করে নিলে তারপর এটা তো তোমরা সহজেই লিখতে পারবে। তো চলো, ভূমিকা এবং উপসংহার আমি লিখে দিচ্ছি, আমি যেভাবে নোটটা এখানে লিখে দিচ্ছি সেইভাবেই নোটটা কিন্তু তৈরি করবে। আর এই ছবিগুলোর কিন্তু দরকার নেই, বোঝানোর জন্যই মেনলি আমি এই ছবিটা এঁকেছি। তো চলো, আমি সেই ভূমিকা এবং উপসংহার কি লিখলে তোমরা 5-এর মধ্যে 5ই পাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। একটা পেজের মধ্যেই কিন্তু এই উত্তরটা কভার করার চেষ্টা করবে, একটা যদি না হয় 2টো পেজ নিয়ে এই উত্তরটা ভালোভাবে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো মেইনলি দেখো, প্রথমেই এই ধান চাষের উপর যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটা লিখতে লাগবে না। ধরো যত 2-এর 2 এটা কোশ্চেন আসলো, তো কি লিখবে, প্রথমেই লিখবে কি ভূমিকা। ভূমিকাতে কি লিখবে যে ধান ভারতের প্রধান খাদ্যশস্য, ধান ভারতের প্রধান খাদ্যশস্য। তারপরে কি, উষ্ণ ও আর্দ্র জলবায়ু, উর্বর মাটি এবং পর্যাপ্ত জল ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী। এগুলো হচ্ছে ভূমিকাতে তোমরা লিখে দিলে। তারপরে অনুকূল প্রাকৃতিক পরিবেশ,
ঠিক আছে, এটা তোমরা আলোচনা করে সংহারে কি লিখবে যে উষ্ণ জলবায়ু আছে ভারতে, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং উর্বর পলিমাটিও আছে। সেই উর্বর পলিমাটি, তারপরে কি পলিমাটির কারণে ভারতে ধানের উৎপাদন বেশি হয়। তাহলে দেখো প্রথমে ভূমিকাতে পয়েন্ট করলাম যে ধান ভারতের প্রধান খাদ্যশস্য, মানে যেটা আমরা প্রধান খাদ্যশস্য মানে প্রধান খায়, মানে যেটা খাওয়া দাওয়া সবচেয়ে বেশি করে ধান মানে চাল ভাত। ঠিক আছে, তো উষ্ণ আর্দ্র জলবায়ু লাগবে, উর্বর মাটি লাগবে, ঠিক আছে, আর্দ্রতা জলবায়ু ভালো লাগবে, এই সমস্ত কিছু কি ধান চাষের জন্য উপযোগী, মানে এগুলো দরকার, এগুলো আমরা ভূমিকাতে আলোচনা করলাম। আবার উপসংহারে আমরা কি আলোচনা করলাম যে উষ্ণ জলবায়ুও ভারতে আছে, উর্বর মাটি বা পলিমাটিও ভারতে আছে, সমতল ভূমি ও মাটিতে আছে ভারতে আছে। তো সমস্ত কিছু ভারতে থাকার কারণে ভারতের ধান চাষের উৎপাদন কি হয়, বেশি হয়। এই যে নোটটা আমি তোমাদের দিলাম, এটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে যদি লিখতে পারো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি 5-এর মধ্যে 5 পাবে, এখানে কেউ তোমাকে আটকাতে পারবে না। ম্যাম যদি রাগিও হয়, ম্যাম যদি দিতেও না চায়, তাও কিন্তু 5-এর মধ্যে তোমাকে 5 দিতেই হবে ম্যামকে, এত সুন্দর একটা নোট। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইনলি লিখবে তোমরা অর্থনৈতিক পরিবেশ থেকে আমি যে দুটো প্রশ্ন তোমাদের বললাম, সেই দুটো প্রশ্নের মধ্যে আজকে মেইনলি আমি একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি কিন্তু আলোচনা করব। সেই প্রশ্নটা দেখতে হলে আগে এই প্রশ্নটা তোমরা সঠিকভাবে বুঝেছো কিনা, ঠিক আছে, নোটটা ভালোভাবে লিখতে পারবে কিনা, ঠিক আছে, মাথায় ভালোভাবে ঢুকেছে কিনা সমস্ত, তো এই নোটটা ভালোভাবে বুঝেছো কিনা, তোমাদের ব্রেনে ঢুকেছে কিনা, যে দিদি বোঝাতে পারছে কিনা, তোমাদের মধুমিতা দিদি বোঝাতে ঠিকভাবে পাচ্ছে কিনা, কি ভুল হচ্ছে মধুমিতা দিদির, সমস্ত কিছু আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ প্রয়োজন, কারণ তোমাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমি ভালোভাবে বোঝাতে পারছি কি না। তো অবশ্যই ভালো কি না, যদি খারাপও হয় তাও কিন্তু কমেন্টে জানাবে, আমি সেটা ইমপ্রুভ করার কিন্তু চেষ্টা করব। ঠিক আছে, তো অবশ্যই এই নোটটা কিন্তু ভালোভাবে লিখবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই, আজকে এই নোটটা পড়ে নিজেকে ডন ভাববে। ঠিক আছে, তো এর পরের পার্টে আমি কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেই কোশ্চেনগুলোর মধ্যে দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু মাধ্যমিকে আসবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো চলো আজকের মতো এটুকুই, টাটা সবাইকে।